5 আগস্টে তো অবশ্যই ঢাকায় আমি ছিলাম। 5 আগস্টে আমি ঢাকায় ছিলাম এবং পুরো দিনই ঢাকায় ছিলাম, ঢাকার মধ্যে ছিলাম। তারপর ঢাকার বাইরে কোথায় গেছি কি গেছি এগুলো আপনাকে নিশ্চয়ই এখন আপাতত আমি বলবো না। এক আর দ্বিতীয় আরেকটি কি জানি বললেন, গ্রেফতারে যেটা, ওইটাও তো একটা নাটক ছিল। আচ্ছা। কারণ তারা যখন বলছে যে আমাকে গ্রেফতার করেছে, আমি লাইভে দেখছি টিভিতে যে ডিবি অফিসের সামনে প্রচুর পুলিশ, সামনে অনেকগুলি আপনার টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আপনার যে কি বলে কমেন্টারি করছে যে আমি ডিবি অফিসের ভিতরে আছি, আমি এইভাবে পড়ে যাচ্ছি। আমি নিজেও তখন বসে বসে টিভিতে লাইভ দেখছি। হ্যাঁ, কাজে এইসব নাটক তো অনেক হচ্ছে করছে তারা, এগুলো নিয়েও বিভিন্ন ধরনের গুজব বাজারে ছেড়েছে, এগুলো আসলে সত্য নয়। তবে এই মুহূর্তে আমি এতটুকুই বলতে পারি, আমি সেফ আছি, সিকিউর আছি। সামনে তো ভাই নির্বাচনের বিষয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে, নির্বাচন কবে হবে কিভাবে হবে এগুলো নিয়ে। তো সরকারের দিক থেকে একটি প্রবণতা খেয়াল করা যাচ্ছে, তারা বারবার উপদেষ্টারা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার। তো সংস্কারের তো আসলে শেষ নেই, বা সংস্কারের কোনো নির্দিষ্ট সময়ও তারা বলছে না, কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার, এরপরে তারা নির্বাচনের দিকে যাবে। তো আসলে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কি ভাবছে, বা নির্বাচন এলে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে? সংস্কার নিয়ে কিন্তু তারা বলেছে, একটা সময় দিয়েছিল কিন্তু, যে 3 মাসের মধ্যে সংস্কার কমিশনগুলি রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, এবং সেগুলো বললে ধরেন আরো 2-3 মাস লাগবে ম্যাক্সিমাম। তো 6 মাস গেল। তারপরে আপনার নির্বাচনে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। কাজে আসলে আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার যায়, এটা যদি মানে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট চায়, এটা সম্ভব। তবে এখন তার একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আবারও সংগঠিতভাবে লড়াইয়ে ফিরে আসবেন আওয়ামী লীগ নেতাকর্মী। সেই লড়াইয়ে উপস্থিত থাকবেন আলী আরাফাত। প্রিয় দর্শক, এমনই নতুন করে একটা ফোন আলাপ ভাইরাল হলো আলী আরাফাতের। চলুন প্রিয় দর্শক, আলী আরাফাতের সম্পূর্ণ সেই ভাইরাল ফোন আলাপটাকে শুনবো, তারপর বিস্তারিত আলোচনা করবো। সংশোধনী তো আবার তারা সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটাকে আবার বদলে ফেলেছে, যার ফলে ওই আগের সেই তত্ত্বাবধায়ক সরকার চলে এসছে। যেহেতু আগে তত্ত্বাবধায়ক সরকার চলে এসছে, কাজে এখন সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে 3 মাস আগে কিন্তু সংবিধান অনুযায়ী, এই মুহূর্তে যে সংবিধান যেভাবে আছে সেই অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে, এবং ওই ফরম্যাটে আসতে হবে। অর্থাৎ মানে সুপ্রিম কোর্টের সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস যিনি, উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে হবে। সংবিধান এখন কিন্তু এইভাবে আছে। আর এই সবচেয়ে সংবিধান কি থাকবে মনে হয়? তারা তো সংবিধান নতুন করে লেখার আলাপও আছে তাদের মধ্যে। এই সংবিধান তো থাকতেই হবে, নতুন করে যদি লিখেও রাখে, ওইটা শুধু কাগজের টুকরা ছাড়া ওইটার কোনো ভ্যালু নাই তো। কারণ ইলেকশন হতে হবে, ইলেকশনের পরে যে সংসদ হবে, সেই সংসদ যখন যে সংবিধান গ্রহণ করবে সেটাই হবে 2/3 মেজরিটি। তার আগ পর্যন্ত, নির্বাচনের আগে তো সংবিধান লিখে সেই সংবিধানকে আপনার বলবৎ করার কোনো সুযোগ নাই। নির্বাচনের পরে সেটা সম্ভব। তো এখন তারা যে যদি সংবিধান লেখে, সেটা তৈরি করে কাগজ, এটার কোনো ভ্যালু নাই। রিয়েল সংবিধান যেটা আমাদের আছে সেটাই সংবিধান। এবং সেই সংবিধান এই মুহূর্তে যেটা বলে, সর্বোচ্চ আদালতের রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকার আছে। তখন তারা আওয়ামী লীগকে দোষ দেয় যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার সরিয়ে দিয়েছিল, দিয়ে নির্বাচন করেছে। তো আওয়ামী লীগের 2008-এর ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক নাই, সেই নির্বাচনে নির্বাচিত সংসদ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবেই সরিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার চলে যাওয়ার পরে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল। সেটা নিয়ে তাদের যদি সমালোচনা থাকে, তাহলে আজকে সর্বোচ্চ আদালতের রায় যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের রেখে তত্ত্বাবধায়ক সরকারকে বাইপাস করে তো আর নির্বাচন করা যাবে না। তাহলে তো এটা আরো বড় অন্যায় হবে, তাই না? আমরা তো তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান থেকে সরিয়েছিলাম, সাংবিধানিক প্রক্রিয়ায় সরিয়েছিলাম, সাংবিধানিক প্রক্রিয়াতে এবং সংসদের প্রক্রিয়ার মাধ্যমে। এবং ওই সংসদ নিয়ে তো বিতর্ক ছিল না। আমি ধরে নিলাম ঠিক আছে, আপনি 2014 সালে 18 সালের নির্বাচনের পর সংসদ নিয়ে বিতর্ক করবেন, কিন্তু 2008 সালের নির্বাচিত এই সংসদ, সেই সংসদ তো লেজিটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার সরিয়েছিল সংবিধান থেকে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা চলে যাওয়ার পরে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বাইরে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলাম। কিন্তু এখন তো তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে, এটাকে সংবিধান রেখে আপনি এটাকে অবজ্ঞা করে নির্বাচন করবেন গায়ের জোর, তাহলে তো এটা আরো অনেক বড় মানে অপরাধের জায়গায় চলে যায়। আর এই সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো তত্ত্বাবধায়ক সরকার না, তারা তো অন্তর্বর্তীকালীন সরকার। এখন তারা আবার তাদের রাজনৈতিক দলও তৈরি করবে। তো তাদের যদি রাজনৈতিক দল তৈরি হয়, এই ছাত্রদের, সেই রাজনৈতিক দল তাহলে ছাত্রদের দল, এবং এরা আবার এই সরকারকে নিয়োগ দিয়েছে, এদের নিয়োগকর্তা। তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলে এই লোকগুলা, যারা বিভিন্ন কমিশনের চেয়ারম্যান এবং সদস্য। তো তত্ত্বাবধায়ক সরকারের স্পিরিটটা কি? যে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন মনে করে হয় না। তো তাহলে দলীয় সরকারের অধীনে তো নির্বাচন হয়ে যাবে যদি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়, কারণ তাদের তো তখন দল আছে। কিন্তু তারা বলছে যে তাদেরকে এই যে আওয়ামী লীগের যে অপশাসন দুঃশাসন এর বিরুদ্ধে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, ফলে তারাই এখন আসলে জনগণের প্রতিনিধি। ফলে তারা তো রাজনৈতিক দল করুক আর সরকার চালাক, সেগুলোতে তো দেশের মানুষের সমর্থন আছে। কতদিনের জন্য ম্যান্ডেট দিয়েছে জনগণ? এটা তো চলবে, মানে মানে সারা জীবনের জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে? জনগণ তো মেয়াদ বেঁধে দেয়নি। তার মানে জনগণ সারা জীবনের জন্য ম্যান্ডেট দেয়নি।
যদি ধরেও নেই ম্যান্ডেট দিয়েছে বিপ্লবের মাধ্যমে, তারা যেটা বলে, হ্যাঁ, তারা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, কিন্তু কতদিনের জন্য দিয়েছে এই ম্যান্ডেট তো তারা জানে না। তার মানে একটা নির্বাচন হতে হবে। তার মানে যে নির্বাচন যখন হবে তখন জনগণ আবার নতুন ভাবে ম্যান্ডেট দিবে, তাই তো? তো সেই নির্বাচনটা আপনি কিভাবে করবেন? আপনি দল গঠন করবেন, কিংস পার্টি, আপনার দল ক্ষমতায়, আপনি সেই দল নির্বাচন করবেন, তাহলে আপনি তো এটারই বিরুদ্ধে এতদিন কথা বলে এসছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। আবার আপনি কি করেছেন? সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের সেই ফরম্যাটটাকে আপনি সংবিধানে ফিরিয়ে এনেছেন। তার মানে হচ্ছে যে আপনি একটা চূড়ান্ত লেভেলের দ্বিচারিতা এবং হিপোক্রেসির সাক্ষ্য রেখে যাচ্ছেন, দিনের পর দিন, মাসের পর মাস, যা যা বলেছেন ঠিক তার উল্টা কাজগুলি করছেন আপনি। তবে এই যে দল গঠনের কথা বলা হচ্ছে, তো তারা তো বলে যে দেশের মানুষ তাদের সঙ্গে, তো এই ছাত্ররা যদি দল গঠন করে সেই দলকে নির্বাচনে আপনারা মোকাবেলা করতে পারবেন? দেখুন, দল গঠন নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন, যে কোনো সংগঠিত হয়ে বাংলাদেশের জনগণের বা ছাত্রদের বা যে কোনো কমিউনিটি বা যে কোনো পেশার মানুষের দল গঠনের অধিকার আছে তো, এটা তো অসাংবিধানিক না, বেআইনি না। আমার কথা হলো যে কেউ দল গঠন করতে পারে, কোনো সমস্যা নেই, দল গঠন করুক, নির্বাচনে আসুক, ভালো কথা, তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তো এটা হবে, তাতে আমার কোনো সমস্যা নেই তো। আমার কথা হলো আপনি দল গঠন করবেন, যারা দল গঠন করছেন তারাই আবার সরকারকে নিয়োগ দিয়েছেন, আপনার নিয়োগপ্রাপ্ত সরকারের অধীনে আপনি দল গঠন করে আপনি ওই আপনার অধীনে নির্বাচনে আপনি ইলেকশন করবেন। তাহলে যে তত্ত্বাবধায়ক সরকারের যে স্পিরিটটা, সেটাকে তো আপনি ভাঙছেন, এবং যেটার পক্ষে এতদিন আপনি কথা বলেছেন, আমাদের সমালোচনা করেছেন, তাই না? আমার আমার প্রশ্ন দল গঠন নিয়ে না, দল গঠন করুক, দল গঠন করলে ভালো, দল গঠন করে রাজনীতির ময়দানে সরাসরি আসলে এটা ভালো। বিভিন্ন এনজিও চালিয়ে, এনজিও থেকে হুট করে সরকারে এসে, ক্ষমতায় এসে বিভিন্ন লেকচার দেওয়াচ্ছে, দল গঠন করলে হবে কি, বাংলাদেশের তৃণমূলের রাজনীতির যে কঠিন বাস্তবতা সেটার একটা উপলব্ধি সবারই ঘটবে। কত ধানে কত চাল এটা বোঝা যায় তখন। রাজনীতির কঠিন বাস্তবতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে থেকে ওই 2-4টা এনজিওর অফিস চালে বড় বড় লেকচার দেওয়া যায়, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এসে আসতে গেলে ওইখানে থেকে তখন বোঝা যাবে যে বিষয়গুলি আসলে কতটা কঠিন। সেই কঠিন বাস্তবতায় আসুক সবাই, আমি চাই। আওয়ামী লীগ তো 1949 সালে প্রতিষ্ঠিত পুরনো একটি ঐতিহ্যবাহী দল। তো এই যে দল, আওয়ামী লীগ কিন্তু এদেশের পাকিস্তান আমল থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তো মানুষের একটা সমর্থন বরাবরই আওয়ামী লীগের উপরে ছিল। কিন্তু এবার এই প্রথম 2024 সালে এসে আমরা দেখলাম যে একটি বিপুল জনগোষ্ঠী আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমে গেল। তো এই যে এত বছর পরে, প্রতিষ্ঠার 75 বছর পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ এই যে একটা জনগণের মুখোমুখি হয়ে গেল। আওয়ামী লীগ কিন্তু সামরিক সরকারের বিরুদ্ধে লড়েছে, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়েছে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, কিন্তু জনগণের মুখোমুখি কখনো হতে হয়নি। এই পরিস্থিতি কেন তৈরি হলো? দেখুন, এখানে যেটা হয়েছে, এখানে তো একটা বিষয় মানতে হবে যে আমাদের তো কিছু ভুল ভ্রান্তি, ব্যর্থতা অবশ্যই ছিল, হ্যাঁ, এবং আমরা একটা ষড়যন্ত্রের খপ্পরে পড়ে গিয়েছিলাম। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে ক্যাজুয়ালিটি গুলি হয়েছে, যে ঘটনাগুলি ঘটেছে, এখানে তো ধরেন জঙ্গিদের জেল থেকে বের করে এখানে ইনভলভ করা হয়েছে, সন্ত্রাস, সহিংসতা, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আবার অনেকগুলি মৃত্যু ঘটেছে। তো সাধারণ মানুষের মধ্যেও আসলে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছিল। তো এখানে আমাদেরও কিছু ভুল ভ্রান্তি, ব্যর্থতা ছিল, আমরা মানুষকে বোঝাতে সক্ষম হইনি যেটা একটা ষড়যন্ত্রের কারণে হচ্ছে, আমাদের বিপক্ষে মানুষের মন বিষিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করা হচ্ছে। এবং সাধারণ মানুষও বুঝতে পারেনি যে আসলে আন্দোলনে তারা হয়তো একভাবে তাদের পার্টিসিপেশন, আওয়ামী লীগের ব্যাপারে তাদের একটা কনফিউশনও তৈরি হয়েছিল, কিন্তু তারাও হয়তো বুঝতে পারেনি এখানে কিভাবে জঙ্গিরাও ঢুকে পড়েছে, এই ধ্বংসযজ্ঞগুলি চালাচ্ছে। তো এখানে এটা একটা কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল, হ্যাঁ। কিন্তু আমার কথা হলো যে এই বিষয়গুলো এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আজকে ওরাই কিন্তু বলছে যে তাদের কথিত বিপ্লব সফল হতো না তারা যদি মেট্রো রেল না জ্বালিয়ে দিত, তারা যদি বিটিভি না পুড়িয়ে দিত, তারা যদি আপনার সেতু ভবন না জ্বালিয়ে দিত, তারা যদি পুলিশকে হত্যা না করতো, থানা আক্রমণ না করতো। তারা আজকে প্রমাণ দিচ্ছে তো যে তারা এই কাজগুলি করেছিল। যে তো এগুলো জনগণের কাছে প্রস্তুতি ছিল তারা বলছে, তার মানে তাদের হাতে অস্ত্র ছিল। তাহলে, এবং আপনি দেখেছেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব, উনি কিন্তু একটা কথা বলে বিপদে পড়ে গিয়েছিলেন। উনি কিন্তু বলেছিলেন 7.62 এটা সিভিলিয়ানদের হাতে থাকার কথা না, সিভিলিয়ানদের হাতে কি করে গেল? তার বক্তব্য খেয়াল করে দেখেন, উনি আনসারদের সাথে দেখা করতে গিয়ে কথা বলেছিলেন, এবং ওনার বক্তব্য কিন্তু স্পষ্ট আছে যে আনসাররা কিন্তু তারা তাদের জায়গায় ছিল, কিন্তু তাদের ওইখানে গেট পর্যন্ত যে আনসারদের দিকে গুলি করা হয়েছে 7.62 দিয়ে। তো এটা কারা করেছিল? ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলি কারা করছিল? কারা তাদেরকে মেরেছে? ওই জঙ্গিরাই তো, ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত তৃতীয় পক্ষ যাদের কথা আমি বলতাম, সেই অংশটাই তো এই কাজটা করেছে। তো ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের কথায় তো এটা বেরোয় আসছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলো তদন্ত হলে আস্তে আস্তে সঠিক তথ্য যখন মানুষের সামনে পরিষ্কার হবে, তখন মানুষ সত্যটা বুঝতে পারবে। তারপরে আপনি দেখেন, নির্বাচন হোক, মানুষ কাকে চায়, মানুষের উপরে ছেড়ে দিতে চাই আমি। এই যে আপনি উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের কথা বলছিলেন, উনি কিন্তু গতকালকে আরেকটি বিষয়ে বলেছেন যে 5 আগস্টের পরে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে একটা
লঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তখন বলা হয়েছিল যে তিনি তারা দুইজনে ভারত পালিয়ে যাচ্ছিলেন, এবং আমরা দেখেছি যে সালমান এফ রহমানকে যখন মিডিয়ার সামনে হাজির করা হয় তখন তিনি তো আসলে দাড়ি রাখতেন, বড় দাড়ি ছিল, ওনাকে ক্লিন শেভ করে আনা হয় এবং বলা হয় মানে এই যে সংস্কারের সরকার, যারা সংস্কার করবে, নতুন বাংলাদেশ করবে, নতুন বাংলাদেশের এই হচ্ছে বাস্তবতা, নতুন বাংলাদেশে এই বাস্তবতা, এটা নিয়ে তার বেশি কিছু বলার নাই। তারা একটা নাটক সাজিয়েছে, এদের হাত দিয়ে ডন শোজ দ্য ডে, ভোরবেলা দেখে বোঝা যায় বাকি দিনটা কেমন যাবে। তো এইটা হচ্ছে এদের বাস্তবতা। এখন সাক্ষাৎ সাহেব ভুল করে না কি কারণে এসব সত্যগুলি মাঝে মধ্যে বলে ফেলেন, একবার বিপদে পড়েছেন, এখন আবার কোন বিপদে পড়বেন আল্লাহ জানে। তো আরো সত্য বের হবে এরকম, যে এই তথ্য মন্ত্রণালয় অফিসে যে যে আগুনটা লাগলো, এগুলো কেন লেগেছে, কারা লাগেছে, কি কারণে করেছে, এগুলো আস্তে আস্তে বের হবে। আফাত ভাই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাবার আগে একটা বিষয় খুব আলোচিত এবং আমার কাছে বারবারই প্রশ্ন আসে, এবং আপনি প্রথম যেদিন লাইভে এসেছিলেন আমাদের সঙ্গে ইউটিউব এবং ফেসবুকে অসংখ্য শতাধিক প্রশ্ন আসে এই বিষয়টিতে, যে আসলে আপনি দেশে আছেন কিনা, বা আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা, বা আপনি কোথায় আছেন। তো আপনি আপনার নিরাপত্তা বিঘ্নিত না করে যদি এই প্রসঙ্গে আসলে আপনি 5 আগস্টে ঢাকায় ছিলেন কিনা বা এখন আছেন কিনা, এই সব বিষয়ে যদি কোনো মানে কিছু যদি বলার থাকে আর কি। 5 আগস্টে তো অবশ্যই ঢাকায় আমি ছিলাম, 5 আগস্টে আমি ঢাকায় ছিলাম এবং পুরো দিনই ঢাকায় ছিলাম, ঢাকার মধ্যে ছিলাম। তারপর ঢাকার বাইরে কোথায় গেছি, কি গেছি, এগুলো আপনাকে নিশ্চয়ই এখন আপাতত আমি বলবো না। এক আর দ্বিতীয় আরেকটি কি জানি বললেন, গ্রেফতারের যেটা, ওইটাও তো একটা নাটক ছিল। আচ্ছা, কারণ তারা যখন বলছে যে আমাকে গ্রেফতার করেছে, আমি লাইভে দেখছি টিভিতে যে ডিবি অফিসের সামনে প্রচুর পুলিশ, সামনে অনেকগুলি আপনার টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আপনার যে কি বলে কমেন্টারি করছে যে আমি ডিবি অফিসের ভিতরে আছি, আমি এইভাবে পড়ে যাচ্ছি। আমি নিজেও তখন বসে বসে টিভিতে লাইভ দেখছি। হ্যাঁ, কাজে এইসব নাটক তো অনেক করছে তারা, এগুলো নিয়েও বিভিন্ন ধরনের গুজব বাজারে ছেড়েছে, এগুলো আসলে সত্য নয়। তবে এই মুহূর্তে আমি এতটুকুই বলতে পারি, আমি সেফ আছি, সিকিউর আছি। কারণ হচ্ছে কি, আমি একটা জিনিস আপনাকে বলি যে আপনার মানে যখন পরিস্থিতি এমন তৈরি করলো তারা, যে পুরো জঙ্গিদের ছেড়ে দিল। আমরা যারা অসাম্প্রদায়িক রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করেছে, আমাদের জন্য একটা ঝুঁকির পরিবেশ তৈরি করা হয়েছিল। জঙ্গিদের ছেড়ে দিয়ে, এবং জঙ্গিদের তো আমরা সবসময় টার্গেট ছিলাম। সেই বাস্তবতায় আমাদেরকে অবশ্যই নিজেদের সেফটির জন্য নিজেদেরকে নিরাপদ জায়গায় নিতে হয়েছে। কারণ আমরা তো ধরেন, এটা তো বীরত্ব দেখানোর বিষয় না যে আপনি বোকার মতন জীবন দিবেন, তাই না? তো আপনার কি করতে হবে, সেই সময় আপনার নিজেকে সেফ সিকিউর করতে হবে, নিজেদের আশেপাশে যারা আছে, দলের নেতা কর্মী, যতটা পারা যায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং পরে নিজেরা রিঅর্গানাইজড হয়ে আবার এই লড়াইয়ে ফিরে আসা। সেটাই তো হচ্ছে আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ। তা আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই আছি। জি, আফাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে। প্রিয় দর্শক, আলী আরাফাতের যে ভাইরাল ফোন আপটা শুনতে পেলেন, আবারও নতুন করে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ মাঠে নামবে এবং লড়াইয়ে নামবে। যে এই বিষয়গুলো শোনার পর এবং দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি হলো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।